সবার প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, 30শে জানুয়ারি 2022 তারিখটা হয়তো অনেকের কাছেই অজানা, তাই না? এই দিনেই আমাদের যাত্রাপথ শুরু হয়। দেখতে দেখতে মাঝে কেটে গেছে গোটা দুটো বছর। চড়াই উতরাই অনেকটা পথ পেরিয়ে চলে এলাম 2024-এর দোরগোড়ায়। কড়া নাড়লাম, প্রবেশ করলাম 2024-এর ঘরে। যে পরিমাণ ভালোবাসায় আপনারা আমাদের চলার পথে সারথি হয়েছিলেন, আগামী বছরগুলোতেও সেই আশাই রাখব। সুখ দুঃখ হাসি কান্না সব কিছুকে ওপরওয়ালার দাঁড়িপাল্লায় রেখে চলুন না নতুন করে আরও একটা বছর কাটিয়ে দিই একসাথে এক পরিবার হয়ে। তাই আরও একবার হঠাৎ সন্ধ্যের এই গোটা পরিবারকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। শুধু এই বছর নয়, প্রত্যেকটা বছর সবার ভালো কাটুক এই কামনাই করি। আচ্ছা, 1 মিনিট, হ্যাঁ আপনাকেই বলছি, শুধু শুনলে তো হবে না মশাই। হঠাৎ সন্ধ্যেকে সাবস্ক্রাইব করে আপনিও এই পরিবারে সামিল হন। কথা দিচ্ছি নিরাশ হবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে এবারে হঠাৎ সন্ধ্যের নতুন বছরের নতুন গল্প শুরু করা যাক, কি বলো কিশোরী? বেশ, তো শুরু করাই যাক। আর আমিও জানাচ্ছি সকলকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। শুনতে থাকুন। হঠাৎ সন্ধ্যেতে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পের আবহে আমরা দেখেছি সেখানে তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্যই এইগুলির ব্যবহার করে থাকেন। হঠাৎ সন্ধে কোনো রকম কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে নিবেদন, অনুগ্রহ করে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করুন। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তারানাথ তান্ত্রিক লোকমুখে জনপ্রিয় এই নামের সৃষ্টি হয় 1940 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তবে তিনি এই চরিত্রটি সমন্বিত দুটি ছোট গল্প লিখেছিলেন এবং এই গল্প দুটির মাধ্যমে তারানাথের তান্ত্রিক জীবনের সূচনা হয়। বিভূতিভূষণের মৃত্যুর পরে তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় স্মৃতির গহীন থেকে তুলে আনেন তারানাথকে। তার লিখনে রূপ পায় বাংলার সংস্কৃতির শিকড়ে থেকে যাওয়া এক অজানা ভুবন। তারানাথ চরিত্রটি বিপুল জনপ্রিয়তা পেতে শুরু করে। এই চরিত্রকে নিয়ে লেখা সমস্ত গল্পগুলি অলৌকিক, অস্বাভাবিক, রহস্য এবং জাদু বাস্তবতার ওপর ভিত্তি করেই হয়ে থাকে। হঠাৎ সন্ধ্যেতে পূর্বেও আপনারা তারানাথ তান্ত্রিকের গল্প শুনেছেন। আজ আপনাদের ভালোবাসায় আবার ফিরেছে তারানাথ। আজ আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ চরিত্রকে ঘিরে তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ তান্ত্রিক ও গর্ভগন্ধায় নষ্ট নীল। আজকের গল্প পাঠে গল্পের সূত্রধর ও গল্পটির কলমে আমি সৌরভ। প্রধান চরিত্রে তারানাথ, কিশোরী, হরদাস সামন্ত ও দামিনী। শুরু হচ্ছে আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ তান্ত্রিক ও গর্ভগন্ধায় নষ্ট নীল। ডিসেম্বরের শেষে কম্পমান শীতে জবুথবু হয়ে যাওয়া শহর কলকাতাটা আমার কাছে বড়ই প্রিয়। কিন্তু আজ সকাল থেকে হাড় কাঁপানো শীতের মাঝেই কাঁটা ফোটাচ্ছে বিদ্যমান বৃষ্টির ফোঁটারা। অফিস ছুটি থাকার দরুন ঘরে বসেই সময় অতিবাহিত করছি আর মনে মনে ভাবছি, একবার যদি বৃষ্টিটা ধরে যায় সেই সুযোগে রওনা দেব তারানাথের বৈঠকখানায়। পরিবার ও কাজের পারিপার্শ্বিক চাপে বহুদিন তারানাথের সান্নিধ্য পাইনি। আমার দীর্ঘ বিশ্বাস এমন একটা আমেজ
যে শুধু আমি উপলব্ধি করছি তাই নয়, কোথাও না কোথাও কিশোরী সেনও তারানাথের কাছে যাওয়ার পরিকল্পনা করছে। আসলে বহুদিনের বন্ধুত্ব তো, তাছাড়া তারানাথের সান্নিধ্য থেকে মানুষের প্রবৃত্তি কিছুটা হলেও বুঝতে পারি। ঘণ্টাখানেক গৃহে অপেক্ষা করার পর দেখি ঝমঝমিয়ে বৃষ্টিটা খানিক থেমেছে। তড়িঘড়ি তৈরি হয়ে নিলাম, একটা ধুতি আর পাঞ্জাবি গলিয়ে। একই ডিসেম্বরের শীত, তার ওপর বৃষ্টির ঘন ঘটা পরিবেশটাকে কেমন যেন এক অতি ভৌতিক করে তুলেছে। মটলেনের গলির মুখে যেই না উপস্থিত হয়েছি, দেখি ছাতা হাতে কিশোরী সেন দাঁড়িয়ে, বোধহয় আমার জন্যই অপেক্ষা করছিল। ইংরেজিতে একটা কথা আছে না, সাইকিক কানেকশন, এই কথাটা কিশোরী আর আমার ক্ষেত্রে দিব্যি খেটে যায়। আমি কিশোরীকে দেখতে পেয়ে দূর থেকে হাত নেড়ে তার উদ্দেশ্যে বললাম, এই যে কি টনক নড়ল তাহলে? হঠাৎই কিশোরী আমাকে দেখতে পেয়ে এগিয়ে এসে আমাকে উদ্দেশ্য করে বলল, তোমার যে টনক নড়েছে সেটা দেখে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। তাই বলি, কাল বিলম্ব না করে চলো যাওয়া যাক। বেশি কথা না বাড়িয়ে দুই হরিহর মিলে তারানাথের বৈঠকখানার উদ্দেশ্যে এগোচ্ছি। এমন সময় দেখি বেদনাদায়ক বৃষ্টির ফোঁটারা ভিড় করতে শুরু করেছে মডলেনের এই পরিত্যক্ত গলির মধ্যে, অর্থাৎ মুষলধারে বৃষ্টি নামতে শুরু করেছে। দুজন মিলে প্রায় দৌড়ে দৌড়ে গিয়ে উপস্থিত হলাম তারানাথের দোরগোড়ার সামনে। দরজায় কড়া নাড়ার পর ভেতর থেকে ব্যস্ত সমস্ত হয়ে তারানাথ বেরিয়ে এলো। ছাতা আর জুতো জোড়া একপাশে রেখে তারানাথের পেছন পেছন আমরা বৈঠকখানায় প্রবেশ করলাম। এ হে কিশোরী, বিভূতি, তোমরা যে দেখছি একেবারে ভিজে গেছো। বসো বসো তোমরা। ভেতর বাড়ি থেকে গামছা নিয়ে আসছি। গা মাথা মুছে তারপরে ধাতস্থ হবে ক্ষণ। আমাদের দুজনের কাক ভেজা শরীর দেখে তারানাথের যে বড় মায়া লাগলো সেটা ভালোভাবেই বুঝতে পারলাম। চারির বিয়ের পর বৃদ্ধ বড়ই একা হয়ে গেছে। মনে মনে আমাদেরও বেশ লজ্জা লাগছিল, এতদিন কোনো খোঁজ খবর নিইনি বলে। খানিকক্ষণ বাদে তারানাথ ভেতর ঘর থেকে আমাদের জন্য দুখানি গামছা নিয়ে এসে হাজির হলো। বেশ ভালো করে গা মাথা মুছে নিলাম। তারানাথকে দেখলাম সে তক্তপোষের উপর উঠে বেশ জবুথবু হয়ে বসল। দেখে মনে হলো যে আজকের এই অতি ভৌতিক পরিবেশের মধ্যে তারানাথেরও প্রাণ উসখুস করছে আমাদেরকে গল্প শোনানোর জন্য। খানিক গলা ঝেড়ে তারানাথ বলে উঠল, তা এতদিন বাদে যে এলে, আমার জন্য দক্ষিণাটা। এ কথা বলতে না বলতেই কিশোরী তার পকেট থেকে একটা টাটকা পাসিংশোর প্যাকেট বের করে তারানাথের পায়ের কাছে রাখল আর বলল, আচ্ছা ঠাকুরমশাই, এটা কি কখনো ভুলতে পারি? এই সামান্য সিগারেটের বিনিময়ে আপনার থেকে তো অনেক গাঁজাখুরি গল্প পাই। কতবার বলেছি, আমার গল্প গাঁজাখুরি নয়। আর গল্পই বা কেন, প্রতিটা আমার জীবনে ঘটা খাঁটি সত্যি বাস্তব ঘটনা। অগত্যা আমি বলে উঠলাম, কিশোরী, ঠাকুরমশাই আপনি ওর কথায় কান দেবেন না, জানেনই তো আপনাকে কথায় কথায় রাগানোর স্বভাব। কিশোরীর এই কটূক্তিপূর্ণ কথাকে উপেক্ষা করে একটা সিগারেট জ্বালানো তারানাথ, তারপর সেটা ঠোঁটের ফাঁকে গুঁজে রেখে বলল, দেখো কিশোরী, আমি যৌবন থেকেই এই তন্ত্রের পথে আছি। তন্ত্র আমার ধমনীতে বইছে। দেখেছি চোখের সন্নিকটে কতগুলো বিচিত্র ঘটনা। শুধু দেখাই নয়, কিন্তু নিজের ছেলেবেলায় কত ধরনের যে গল্প শুনেছি, সবই এই তন্ত্রভিত্তিক। আমার জীবনের অধিকাংশ অভিজ্ঞতাই শুনিয়েছি তোমাদের, আবার হয়তো শোনায়নি। একথা বলে সিগারেটে একটা মোক্ষম টান দিল তারানাথ। তারপর এক রাশ ধোঁয়া ছেড়ে পাশে থাকা নারকেলের মালায় সিগারেটের ছাই ফেলতে ফেলতে বলল,
এমন অনেক ঘটনা আছে যেটা কলকাতার এই লোক আনন্দে বসে শুনলে মনে হবে আষাঢ়ে গল্প, কিন্তু যদি নিঝুম নিস্তব্ধ এই পৌষের শীতল রাতে নির্জন নদীর পাড়ে বা শ্মশানের ধারে বসে শোনো, তবে একটা গা ছমছমে ভাব তোমাকে পেয়ে বসবেই। প্রত্যেক গান আছে মনে হবে ওই গল্পের চরিত্রগুলো যেন জীবন্ত হয়ে ওঠে, তোমার দিকেই তাকিয়ে আছে। আমার ছেলেবেলায় বেশিরভাগ ঠাকুমার কাছেই কেটেছে, ফলত দিবানিদ্রার সময় কোলে করে আমাকে আমার ঠাকুমা কতই না গল্প বলতেন, বিচিত্র সব ঘটনার কাহিনী। শিশু মনে তার অনেকটাই বোধগম্য হতো না, কিন্তু শুনতে ভারী মজা লাগতো। পরবর্তীকালে যখন ঘর ছেড়েছি, যখন বাউন্ডুলে হয়ে বাইরে বাইরে ঘুরে বেরিয়েছি, এমন সব সময় আমার স্বাধীনতাটাকে যতটা না ভালোবেসেছি, তার চেয়েও আমার স্বর্গীয় ঠাকুরমার বলা কাহিনীগুলোকে স্মৃতিমন্থন করেছি। তখন কিন্তু সত্যি বেশ শিহরিত হতে হয়েছে আমাকে। পুরোনো দিনের গ্রাম বাংলার অলৌকিক ঘটনা উনি যেগুলো প্রত্যক্ষ করেছিলেন, সেই সব ঘটনাই আমাকে আমার শৈশবকালে উনি বলেছিলেন। আমি মন দিয়ে শুনতাম সেই সমস্ত গল্পগুলি। এই তোমাদের মতনই অবাস্তব, অবাঞ্ছিত বলেই উড়িয়ে দিতাম না। তা যাই হোক, আমার মস্তিষ্ক তখন থেকেই তন্ত্রের প্রতি একটা আসক্তির বীজ রোপণ করতে শুরু করে দেয়। এখন এই বৃদ্ধ বয়সে এসে সেগুলোই মনে পড়ে অত্যাধিক। আমার পূর্বপুরুষের অনেকেই এই সকল গুপ্তবিদ্যার চর্চা করেছেন। শুধু আমাদের বংশই কেন, যারাই শাক্ত বংশভূত ছিলেন তারাই এইসব অল্প বিস্তার চর্চা করতেন। মানুষজন তখন ডাক্তার বুদ্ধির চাইতে ওঝা কিংবা তান্ত্রিকের শরণাপন্ন হতেন। রোগ ধরলে কুসংস্কারযুক্ত মানুষজনের মনে ভীতির সঞ্চার হতো যে তাদের সদস্যের ভূতে পেয়েছে। তান্ত্রিকের নিদান অনুযায়ী কর্ম সম্পন্ন করলে ওই ভূত পাওয়া সদস্য যদি প্রশান্তি লাভ করত, তবে সেই সাধুকে সারা গ্রামবাসী সিদ্ধ পুরুষ বলে মনে করতেন এবং বহু উপহারও দিতেন। তারানাথের এই সকল তথ্য কথা শুনে তাকে প্রশ্ন করি, আচ্ছা ঠাকুরমশাই, এই যে বহু মানুষ সংসারের মায়া বন্ধন ত্যাগ করে সাধু সন্ন্যাসীর জীবন গ্রহণ করে, এতে কি কোনো লাভ আছে? আমার তো মনে হয় যে বৈরাগ্য ধারণ যে করেছে সে প্রত্যক্ষভাবে নিজের বাবা মাকেই কষ্ট দিয়েছে। ইতিহাস ঘাঁটলে বহু প্রমাণও পাওয়া যাবে অনেকে স্বেচ্ছায় সংসার ত্যাগ করেছে। এর চাইতে তো গৃহে বসে ঈশ্বর সাধনা করা যায়। তারানাথ আমার এই প্রশ্ন শুনে একবার আমার দিকে চাইল, তারপর বলল, যে বিষয় জানো না সেটা নিয়ে তর্ক করবে না, কিন্তু তোমাদের দোষও দিচ্ছি না। যারা বৈষয়িক চিন্তা ভাবনায় সর্বদাই মগ্ন থাকে তারাই গভীর তথ্য উপলব্ধি করতে পারবে না। আর তুমি বলছো বিভূতি সকলে দলে দলে সন্ন্যাসী হচ্ছে? না হে, যাদের অদৃষ্টে বৈরাগী হওয়া স্পষ্ট, তাদের ঠিক সময় আসলে তারা ডাক পায়, তখনই মন বাইরে বেরুবার জন্য উথাল পাথাল করে। আমি নিজের অনুভব থেকেই বলছি তোমাকে। আমার যখন সময় হলো এই পথে আসার, তখনই আমি ইঙ্গিত পেয়েছিলাম। ওই খালি মাঠের কাল ভৈরব যখন আমাকে কৌশলে মন খারাপ করে দিয়ে গেল, তখন থেকেই বাড়ি ফিরে এসে আবার সেই যে অস্থিরতা জন্মেছিল, সেটা নিজে না অনুভব করলে ভাষায় প্রকাশ করা একেবারে অসম্ভব। কেমন একটা ভবঘুরে আমাকে আলিঙ্গন করলো। যাই হোক, ওই অস্থিরতার শিকার হয়ে একদিন আমি মনস্থির করি, ঠাকুমার বাক্স ভেঙে টাকা নিয়ে রাতের দিকে বেরিয়ে পড়লাম। তারপর তো জানোই, আমি কাশীধামে গিয়ে উঠি। কিশোরী এবার বিদ্রুপে সুরে বলে উঠল, সবই তো পুঁথিতে লেখা বলি আওড়াচ্ছেন,
নিজে কি কখনো অনুভব বা প্রত্যক্ষ করেছেন? যদি করেই থাকতেন তবে সেটাই বলুন না। এত তথ্য কথা বলে শুনে কি আড্ডার মজলিস জমানো যায়? তারানাথ কিন্তু এবার চটল না, বরং বলল, তোমাদের কাছে হয়তো এই আমার বৈঠকখানা, এই আবহাওয়া, এই বৃষ্টির ঘন ঘটা সবই একটা আড্ডার মজলিস, কিন্তু আমার কাছে আমার জীবনে সবই প্রকৃত ঘটনা। প্রকৃতির এই ঘন ঘটা তোমাদেরকে আমার সান্নিধ্যে নিয়ে আসে, তার নিশ্চয়ই কোনো কারণ আছে। এইরূপ নানাবিধ কথাবার্তার মাধ্যমে তারানাথ বুঝিয়ে দিচ্ছিল যে তন্ত্র সাধনা অতটাও সহজ বিষয় নয় যেটা আমরা বাইরে থেকে কল্পনা করি। মানুষের কল্পনার একেবারে তুঙ্গে হচ্ছে শিব প্রদত্ত এই গূঢ় বিষয়টি। সাধন পথে এলে সাধকের যেমন নিজের উন্নতি হয়, তেমনি তার বংশের পরলোকগত আত্মার চিরশান্তি হয়। এমন ধারা কথা শুনে অবিশ্বাস্য মনে হলেও কখনোই তারানাথের কাছে উল্লেখ করতাম না, যদি বৃদ্ধ কখন কি মনে করে বসেন এই ভয়। আজকের আড্ডার আসরে হঠাৎই এক মাঝবয়সী ভদ্রলোকের আগমন ঘটল। বৈঠকখানার বাইরে দরজায় কড়া নাড়ার শব্দে বুঝতে পারলাম যে আগন্তুক কেউ এসে উপস্থিত হয়েছে তারানাথের কাছে। ইদানিং তারানাথের কাছে কুষ্টি বিচার বা এই জাতীয় কাজের বেশ খসড়া আসছে। তারানাথের কথায় মধুসুন্দরী দেবীর কৃপায় তার ভাত কাপড় ঠিক জুটেই যাচ্ছে। যাই হোক, দরজায় খটখট আওয়াজ শুনে আমি গিয়ে দরজাটা খুলতেই দেখলাম এক 30 ঊর্ধ্ব যুবক এসে উপস্থিত হয়েছেন। সুদর্শন দেখতে ব্যক্তিটিকে। সুদর্শন বললাম, এর নেপথ্যে যে কারণটা আছে সেটা বরং উল্লেখ করি। পূর্বেই বলেছি যে ব্যক্তি দাঁড়িয়েছিলেন তার বয়স 30। পরনের পোশাকের মধ্যে শিকেলে একটা ভাব বিদ্যমান। খদ্দেরের দামি পাঞ্জাবি, সেই সঙ্গে মানানসই বেনারসি পাড় দেওয়া ধুতি, গলায় মোটা কয়েকটা ভারী সোনার চেন, সেই সঙ্গে চোখের ওপর পুরু লেন্সের সোনালি ফ্রেমে বাঁধানো চশমা। ওনার মধ্যেকার বনে দিয়ানা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। হাতের আঙুলগুলো অসংখ্য নানাবিধ গ্রহরত্ন নিয়ে ভর্তি। বুঝলাম জ্যোতিষ শাস্ত্রে ভদ্রলোকের বেশ ভরসা বা বিশ্বাস আছে। মাথা ভর্তি ঘন কালো চুলের অধিক্য এবং সেই সাথে পায়ে আবার নাগরায় জুতো, ঠোঁটের ওপর পাকানো গোঁফ জোড়া। ভদ্রলোককে ভেতরে আসতে বলে বাইরের দরজাটা দিয়ে ওনাকে সাথে করে নিয়ে প্রবেশ করলাম তারানাথের বৈঠকখানায়। ইতিমধ্যে দেখি তারানাথ তার চির পরিচিত হুঁকোটাকে এনে সাজতে শুরু করেছেন। আগন্তুক ভদ্রলোকের উপস্থিতিতে তারানাথের ঘরময় একটা উৎকৃষ্ট মানের আতরের সুবাস আমোদিত হচ্ছে। স্বল্পভাষী ধনী এই ভদ্রলোকের আকস্মিক আগমনের একটা প্রকৃত কারণ নিশ্চয়ই আছে, নইলে এই মাপের বড়লোক কেনই বা তারানাথের কাছে অসময়ে এসে উপস্থিত হবেন। মূলত ঠাকুরমশাই ইদানিং রবিবার হাত দেখার কাজটা সম্পূর্ণরূপে বন্ধ করেছেন। এই ব্যাপারে তারানাথকে জিজ্ঞাসা করে যে উত্তর পেয়েছিলাম সেটা হলো, গোটা সপ্তাহ ধরে উনি যেসব মানুষের হাত দেখেন বা ভাগ্য গণনা করেন তাদের অধিকাংশ কাজকর্ম এই যেমন কোনো দোষের প্রতিকার, তারপর বিচার প্রমুখ হয় ছুটির দিনগুলোতে নিরিবিলিভাবে করা যায়। আমরা আশাস্তক তারানাথ কোষ্ঠী বিচারই করছিল। যাই হোক, আগত ভদ্রলোককে দেখে তারানাথ একটু ভ্রুকুটিপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে ওনাকে আপাদমস্তক দেখলেন। দীর্ঘদিনের অভিজ্ঞতার দরুন এর সারমর্মটা বেশ উপলব্ধি করেছি। তারানাথ গণৎকার বামুন হলেও ওর মধ্যে এক প্রকার শক্তি আছে যা দিয়ে সে মানুষের সর্বস্ব দেখে নিতে পারে। বৈঠকখানার বাতাবরণ গুমোট হয়ে রয়েছে, একটা নিস্পন্দন ভাব বিরাজ করছিল। পরিস্থিতি কিছুক্ষণ পর স্বাভাবিক হতেই তারানাথ লোকটিকে ভেতরে আসার জন্য আহ্বান জানালো। ওই ভদ্রলোকটি কাছে এসে তারানাথকে দেখে শুনে নিলেন এক দফা। ওনার দৃষ্টিভঙ্গির মধ্যে এমন একটা ভাব ছিল যা দেখলে মনে হয়
উনি কারোর কাছে শুনেছেন তারানাথ তান্ত্রিক সম্বন্ধে, এবং যার কাছে শুনেছেন তার দেওয়া বর্ণনা অনুযায়ী খুঁটিয়ে খুঁটিয়ে মিলিয়ে দেখে নিচ্ছেন যে তিনি খাঁটি মানুষের কাছে এসেছেন কিনা। দেখাশোনা পর্ব মিটলে পর ভদ্রলোকটি তার দৃষ্টি নরম করে হাঁটুর ওপর ভর দিয়ে বসে যুক্ত হস্তে প্রণাম করে স্মিত হাসলেন, বললেন, আপনি বুঝি তারানাথ জ্যোতির্বিনোদ? আমার একটু দরকার ছিল, বিপদে পড়ে আপনার কাছে এসেছি। তারানাথ খানিক নিরুত্তর থেকে গুড় গুড় শব্দে তামাক টেনে তৃপ্তির আবেশে চোখ বুঁজে ঠোঁটে হাসির রেশ ফুটিয়ে অনর্গলভাবে বলে গেল, আপনার নাম হরদাস সামন্ত। আপনার নিবাস হুগলি জেলার অন্তর্গত মধুপুর গ্রামে। আমার খোঁজ আপনি বহু অনুসন্ধানে পেয়েছেন। যে ব্যক্তিবর্গরা আমার খোঁজ আপনাকে দিয়েছে তাদের সাথেই আমার বিস্তর পরিচয় আছে মশাই। আপনাদের এককালে গ্রামে বেশ কয়েকটি জমিদারি ছিল বটে, কিন্তু সুদূর অতীতে ওই প্রথা উচ্ছেদের পর এখন জমিদারি ঘুরছে। কিন্তু আপনি সেই পুরনো চালচলনে বিদ্যমান, অবস্থাপন্ন বটে। সবই মা লক্ষ্মীর কৃপা। কিন্তু বিপদের একটা সম্ভাবনা আপনার নৈশ নিদ্রায় ব্যাঘাত ঘটাচ্ছে। কি তাই তো? ভালোই হলো আমার শরণাপন্ন হয়েছেন। আপনার ইষ্টই আপনাকে এখানে নিয়ে এসেছে। আরও কিছুটা দেরি হলে আপনার সংকট আরও বৃদ্ধি পেতে পারত। কথাগুলো বলার পর তারানাথ নির্বিকার মুখে ভদ্রলোকটির দিকে তাকাল। হরদাসবাবুর চোখে যে ভাবান্তর আমি লক্ষ্য করেছিলাম তাতে মনে হচ্ছিল যে উনি যেন চোখের সম্মুখে অলৌকিক কিছু প্রত্যক্ষ করেছেন, নইলে এই প্রকারের অভিব্যক্তি ফুটে ওঠার কথাই নয়। কিশোরীর দিকে তাকিয়ে দেখি সেও ওই দণ্ডায়মান ভদ্রলোকের দিকে স্থিরভাবে তাকিয়ে আছে। তারানাথের এই প্রকার অতীব সূক্ষ্ম অলৌকিক দর্শন আমাদের হাড়ে মজ্জায় চিরপরিচিত। বিশেষ করে আমার প্রথমবার যখন তারানাথের সম্মুখে আমি এসেছিলাম, আমার মুখ দেখেই তিনি আমার ভূত ভবিষ্যৎ বলে দিয়েছিলেন। ওনার মধ্যে যে বহুল ক্ষমতা আছে সেটা আমরা সবটাই জানি। তারানাথের কথা শেষ হওয়ার পর দেখলাম কিছুটা নিজেকে সামলে নিয়ে হরদাস সামন্ত বললেন, এত কিছু কি করে সম্ভব ঠাকুরমশাই? আমি তো কিছুই বর্ণনা করলাম না, তার আগে আপনি পুঙ্খানুপুঙ্খ রূপে বলে ফেললেন। আপনি তো দেখছি সিদ্ধ পুরুষ। আমার এখানে আসা সার্থক হলো তবে। রাধা মাধব, তুমি সত্যি কৃপা করেছ। এইবার আমি পরিত্রাণ পাবো বলে মনে হচ্ছে। একথা বলেই মাঝবয়সী লোকটি পাশের ফটো ফ্রেমে বাঁধানো মা দক্ষিণা কালীর দিকে করো জোরে নমস্কার করলেন। তারানাথ বলল, আপনাকে নিজে থেকে এত কিছু বলার কারণ হলো আপনি শুনেছেন আমার কথাটা ঠিকই, কিন্তু আপনার মনের মধ্যে যে দোলাচল চলছিল সেটাই পরিষ্কার করার জন্য আমি একটু আন্দাজ করলাম, তাই আর কি। তবে ভেলকি আমি সচরাচর কাউকেই দেখাই না। মাঝবয়সী লোকটি ভক্তি ভরা চিত্তে তারানাথের দিকে তাকিয়ে হাত জোর করে খানিকটা গোয়ানি সুরে বলে উঠলেন, দোহাই দোহাই ঠাকুর মশাই, এই অধমকে বিপদ থেকে উদ্ধার করুন। নিরাপদে বাস করাই যে দুঃসাধ্য হয়ে উঠেছে। সবসময় কেমন একটা ভয়ে ভয়ে থাকতে হচ্ছে। যে কোনো দিন হয়তো মরণ হতে পারে। আমরা কেউ বাঁচব কিনা সন্দেহ। বিপদ আমাকে তাড়া করে বেড়াচ্ছে। লোকটির কান্না দেখে তারানাথ কিন্তু বিন্দু মাত্র বিচলিত হলেন না। পুনরায় গুড় গুড় শব্দ তুলে হুঁকোতে মন দিল। এক গাল ধোঁয়া ছেড়ে উদাসীন কণ্ঠে বাইরের মেঘলা আকাশের ফাঁক থেকে ফিকে হয়ে আসা আলোর দিকে চেয়ে বলল, বিপদ আপনি নিজেই ডেকে এনেছেন। এখন কান্নাকাটি করে তো আর লাভ নেই। আমার কাছে এসেছেন যখন, দেখি কত দূর কি করতে পারি। মানুষের বিপদ ভগ্ন করাই তো আমার কাজ।
আপনি তো দেখছি এর কাঁধে ওই সর্বনাশা বিপদকে স্বেচ্ছায় বসিয়ে রেখেছেন। দাঁড়িয়ে থেকে লাভ নেই, আপনি বসুন দেখি ওই মোড়ায়। আমি কিছুটা আন্দাজ করছি বটে, কিন্তু আপনি নির্ভুলভাবে সমস্ত ঘটনা আমাকে খুলে বলুন। জানবেন আমি কিছুই অবগত নই। কেমন? মাঝবয়সী ভদ্রলোকটি অর্থাৎ হরদাসবাবু একটু ধাতস্থ হয়ে বসলেন। আমরাও ওনার গল্প শোনার আগ্রহে নড়ে চড়ে বসলাম। হরদাসবাবু খানিকটা ইতস্তত করে শুরু করলেন। বুঝলাম উনি শুরুটা করবেন কোথা থেকে তার খেই খুঁজে পাচ্ছেন না। এলোমেলোভাবে তিনি বলতে শুরু করলেন ঠিকই, কিন্তু মাঝপথে বারবার অন্য প্রসঙ্গে চলে যাচ্ছেন। শেষে তারানাথ বলল, আরে মশাই, আপনি একটু শান্ত হন তো আগে। আমি অধীরভাবে প্রত্যেকর কথাই শুনি। বহু মানুষে আমাকে নিজের সমস্যা খুলে বলেন এবং তাদের ফলও হয়েছে। সেইটার উজ্জ্বল সাক্ষী আমার এই দুই মক্কেল, কিশোরী আর বিভূতি। জিজ্ঞাসা করেই দেখুন না, যদি বিশ্বাস না হয়। তারানাথের এইরূপ কথা শুনে ওই ভদ্রলোক কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেন। ইতস্তত করে তিনি বলতে লাগলেন, জানেন ঠাকুরমশাই, এই সমস্ত শাক্তমতের সাধকদের প্রতি আমার তীব্র বিরোধিতা আছে। কখনোই আমি বৈষ্ণবকে সহ্য করতে পারতাম না, কিন্তু জ্যোতিষগত বিদ্যায় আমার ভরসা আছে তারও দ্বিগুণ। কিছু ভণ্ড সন্ন্যাসী আছে যাদের দেখলে আমার মধ্যে এক প্রকারের বিদ্বেষমূলক ভাব জন্মায়। ওরা তো কিছুই শুভ কাজ করেই না, বরং নিজের অভীষ্ট সিদ্ধর জন্য সাধারণ মানুষের অনিষ্টের কারণ হয়ে ওঠে। এটুকু বলে ভদ্রলোক চুপ করে রইলেন। আমি আর কিশোরী একে অপরের দিকে চোখ চাওয়াচাই করলাম। এটুকু শুনে মনে হলো উনি নিশ্চয়ই কোনো নিম্নমানের সাধকের পাল্লায় পড়েছিলেন। কিন্তু ওইটাই যে আমার জীবনে কাল হয়ে আসবে সেটা কে জানতো বলুন? কিন্তু এখন আপনার প্রতি আমার আমার পূর্ণ আস্থা জন্মে গেছে। আমি চোখ বুঝে আপনাকে বিশ্বাস করতে পারি। আর রইল বাকি বিশ্বাসের কথা, এই এই হরদাস সামন্ত যাকে তাকে বিশ্বাস করে না। আমার পূর্বপুরুষের জমিদারি ছিল বটে, কিন্তু আমি ব্যবসাদার লোক। সবকিছু নগদর্পণে যাচাই না করলে আমার খোঁতকুতানি মেটে না। কিন্তু আমি মা মহামায়ার নামে শপথ করে বলছি, আপনার দেখা পেয়ে আমি আন্তরিকভাবে খুশি। মনের ভার অনেকটাই কমে গেছে। কিছু যদি করতে পারেন তবে সেটা আপনিই পারবেন। ঠাকুরমশাই, আমি জানি না আপনি আমার মধ্যে কি কি দেখতে পাচ্ছেন, কিন্তু আমার যা যা মনে হচ্ছে সেগুলো সম্পূর্ণটা আপনাকে বলে যাচ্ছি। আপনি শুনে বিচার করুন। প্রথমেই আপনাকে বলি, আমি হচ্ছি হুগলি জেলার অন্তর্গত মধুপুর গ্রামের বাসিন্দা। প্রায় 7 পুরুষের বাস ওখানে। জমি জমা বেশ কয়েক বিঘা আছে সেখানে। ঋতু অনুযায়ী ভাগ চাষিরা চাষাবাদ করে, বেশ ভালোই ফসল হয়। গায়ের অধিকাংশ প্রজারা এখনো আমাদের আগের মতোই সম্মান করে চলে। এখনো আমাদের গ্রামে খাজনা দেওয়ার প্রথা রয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে সম্প্রতি একটা অদ্ভুত কাণ্ড ঘটতে শুরু করেছে। কিরকম কাণ্ড? আসলে পৈতৃক ভিটে আর জমি জমা বাদে আমার কিছু ব্যবসা সংক্রান্ত কাজের জন্য এই কলকাতায় আসতে হয়। এখানে আমার এক অফিসও আছে, যেখানে আমি কালে ভদ্রে আসা যাওয়া করি। গত সপ্তাহে আমি যখন নিজের গায়ে ফিরলাম, তখন আমার বাড়ির অবস্থা দেখে সম্পূর্ণ অবাক হয়ে গেলাম। আচ্ছা, আপনাদের গৃহের পশ্চিমে কি নিম গাছ আছে? হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, আপনি কি করে বুঝলেন? সেই নিম গাছকে কি পুজো করা হয়? আগে আগে তবে আপনি? না না, আপনি বলুন তারপর। দেখলাম আমাদের অট্টালিকা সমূহ গৃহে
কেমন যেন দমবদ্ধ হয়ে একটা ভাব বিরাজ করছে। মূল ফটক পেরিয়ে দেউলিতে ঢুকেই দেখি মৃত কয়েকটা পায়রা পড়ে আছে, ইতি উতি রক্তের দাগ। একটা পেয়ারা গাছের যেন কেউ মূল শুদ্ধ উপড়ে ফেলে দিয়েছে। পশ্চিমের নিম গাছটা নির্বিকার। যেই দিকেই দৃষ্টি নিক্ষেপ করি সর্বত্রই ধ্বংসের চিহ্ন স্পষ্ট। বাড়ির লোকের কাছে পরে অবশ্য শুনেছিলাম যে গতকালে নাকি প্রচণ্ড বেগে একটা বিধ্বংসী ঝড় হয়েছিল। যদি ঝড়ের পরিমাণ এত হয়েই থাকে, তবে গায়ের অন্যত্র কেন ক্ষয়ক্ষতির চিহ্ন নেই? গৃহের এই অবস্থা দেখে আমি সেই মুহূর্তেই ভেতর ঘরে ঢুকিনি। তড়িঘড়ি বাইরে বেরিয়ে আশেপাশের কয়েকটা বাড়িতে জিজ্ঞাসাবাদ করে জানলাম যে তারাও নাকি ঝড়ের কোনো চিহ্ন লক্ষ্য করেনি। ওইখানে আমার প্রথম খটকাটা লেগেছিল। বাড়ির কিছু কাজকর্ম মিটিয়ে পরে যখন কলকাতায় আসার পর থেকে আমি রাত্রে ঠিক মতো ঘুমোতে পারতাম না। তারানাথ তার পাশে রাখা পাসিং শোর প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো আর বলল, রাত্রে আপনি কি কোনো ভীতিকর স্বপ্ন দেখতেন? হ্যাঁ 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 ঠাকুর মশাই, বিগত 4 দিন ধরে আমি একই স্বপ্ন দেখছি। স্বপ্নের মধ্যে আমি যে স্থানে রয়েছি সেখানকার বাড়িঘর নেই বললেই চলে। চারিদিকে শুধু ধ্বংসস্তূপ, আর সেই সকল ধ্বংসস্তূপের গায়ে গজিয়ে আছে স্তরে স্তরে সবুজ লতা। যেন একটা অদ্ভুত শহরে আমি গিয়ে উপস্থিত হয়েছি। কোথাও কেউ নেই, আর হঠাৎই গা ছমছমে সুরে কেউ যেন আমার নাম ধরে ডেকে উঠে বলছে, হরদাস, হরদাস। স্বপ্নের মধ্যে এরপরে যে কি হচ্ছে তা আমার কিছুই মনে থাকছে না ঠাকুর মশাই। এর মানে কি হতে পারে? এই স্বপ্ন দেখার 2 দিনের মাথায় আমি আবার আমার গায়ের উদ্দেশ্যে গেলাম। এবার আর কোনো ঝড়ের চিহ্ন নেই, কিন্তু একটা বিশ্রী গন্ধ, তার সাথে গা ছমছমে অনুভূতি গ্রাস করে রয়েছে গোটা বাড়িটায়। সেদিন আরও এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। লোকটির কথার পৃষ্ঠে আমি বলে উঠলাম, কি ঘটনা? সেদিন আমার স্ত্রী অর্থাৎ দামিনী হঠাৎই রান্নাশালা থেকে দৌড়ে এসে আমার সামনে উপস্থিত হলো আর বলতে লাগলো, এ কি অনাচ্ছিষ্টির কাণ্ড বলো তো? কেন, কি হয়েছে? 3 ঘন্টা ধরে চাল ফুটিয়েই যাচ্ছি, অথচ চাল আর সেদ্ধ হচ্ছে না। কই চলো তো দেখি। এই কথা বলে আমিও দামিনীর পিছনে গিয়ে উপস্থিত হলাম রান্নাশালার দিকে। উনুনে দেখি টকবক করে জল ফুটছে। হাতায় করে খানিকটা চাল তুলে দেখলাম যে কে সেই একটুও সিদ্ধ হয়নি। সেই ফুটন্ত জল ফেলে দিয়ে আবার নতুন করে চাল ফুটিয়ে ভাত চাপালাম, কিন্তু এবারও সেই একই কাণ্ড। অগত্যা সেদিন দুপুরবেলা আমাদের কারোরই ভাগ্যে খাবার জুটল না। ও হ্যাঁ, আরও একটা কথা ঠাকুর মশাই, আমার স্ত্রী 9 মাসের গর্ভবতী। এই নিয়ে আপনার স্ত্রী দামিনী 4র্থ সন্তান প্রসব করবে কি, তাই তো? হঠাৎই ভদ্রলোকের কথার পৃষ্ঠে তারানাথ এই কথাটা বলে উঠল এবং আরও বলল, 3 বারই আপনার সন্তান জন্মানোর পর 10 মাসের মাথায় মারা গেছে কি, তাই তো? তারপর বলুন। হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই।
আমার বিবাহের 5 মাসের মাথায় আমার বাবা মা অপঘাতে মারা যান। তারপর থেকে পরিবার বলতে আমরা দুজন, আমি আর আমার স্ত্রী দামিনী। সাথে বিশ্বস্ত দুজন ভৃত্য আছে, কিন্তু দামিনীর যে কি সমস্যা সেটা বুঝে উঠতে পারি না। 3 বার আমি আমার সন্তানদের হারিয়েছি। এমন নয় যে সন্তানদের কোনো রোগ বা ব্যাধি ছিল, দিব্য হৃষ্টপুষ্ট চেহারা ছিল তাদের, কিন্তু প্রত্যেকবারই জন্মানোর 10 মাসের মাথায় ওরা মারা যায়। আমার সাথে কেন হচ্ছে ঠাকুর? এ কি আমি পাপ করেছি? কখনো তো কারো ক্ষতি চাইনি। ইদানিং ইদানিং এই কয় সপ্তাহ ধরে আমার প্রাসাদ প্রম বাড়ির আনাচে কানাচে যেন কেমন মনে হচ্ছে কোনো অশুভ শক্তি ঘুরে বেড়াচ্ছে, যেন আমাদের শেষ করে ফেলতে চায়। আমার কলকাতাতে এসে থাকার পরও মনে হচ্ছে যে কেউ যেন আমাকে নজরে নজরে রাখছে। এত কিছু বলে ভদ্রলোক কান্নায় ভেঙে পড়লেন। তারানাথ লোকটির 2 কাঁধে 2 হাত রেখে বলল, ওঠো ওঠো, এইভাবে ভেঙে পড়ো না। এখন কান্নাকাটি করার সময় নেই আর। তোমাকে আমি একটা মন্ত্রপুত তাবিজ দিচ্ছি, সেটি নিজের কাছে রেখো। আপাতত তুমি বাড়ির পথে রওনা দাও। আমি আগামীকাল তোমার বাড়ি যাব, নিজের চোখে প্রত্যক্ষ করব সমস্ত ঘটনাটা। চিন্তা করো না আর। এ কথা বলে তারানাথ হরদাসবাবুকে ভরসা জোগাল। হরদাসবাবু তারানাথের কাছ থেকে একটি মন্ত্রপুত তাবিজ নিয়ে রওনা দিলেন নিজ গ্রামে। আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়ে গেলাম। হরদাসবাবু চলে যাওয়ার পর কিশোরী প্রশ্ন করল, আচ্ছা আচ্ছা ঠাকুরমশাই, ভদ্রলোকের স্ত্রী মানে অর্থাৎ দামিনী দেবীর সন্তানেরা যে 10 মাসের মাথায় মারা যাচ্ছে, এটার কারণ কি হতে পারে? মানে আপনার কি মনে হয়? এর কারণ অনেক কিছুই হতে পারে। কি বলো কিশোরী? এরপর গলাটাকে খানিক নামিয়ে নিয়ে তারানাথ বলল, তবে একটা কারণ আমার চোখে উজ্জ্বল, গর্ভনষ্টা। যাকে ওসব তোমাদের বোধগম্য নয়। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি, আমি সপ্তাহ 3 বাদে মধুপুর গ্রাম থেকে ফিরে আসার পর তোমরা একটা জমজমাট গল্প শুনতে পারো। অগত্যা আজকের শুকনো মুখেই তারানাথের বৈঠকখানা ছেড়ে বেরোতে হলো। যতক্ষণ না পর্যন্ত হরদাসবাবুর সম্পূর্ণ সমস্যাটার ব্যাপারে জানা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার আর কিশোরীর পেটের ভাত হজম হবে না। তারানাথকে বিদায় জানিয়ে আমরা তার বৈঠকখানা ছেড়ে বেরিয়ে এলাম বাইরে। বাইরে এসে দেখি আকাশে ঘনিয়ে থাকা মেঘের দলেরা ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক ছুটে চলেছে, সাথে বইছে প্রবল উত্তরে হাওয়া। কিশোরী আর আমি মিলে মডলিনের গলির মুখে তেলেভাজার দোকান থেকে গরম গরম মোচার চপ আর ফুলুরি খেয়ে বাড়ির পথে রওনা দিলাম। মাথায় শুধু একটাই চিন্তা ভাসতে লাগলো, এরপর কি হবে। সংসার আর অফিসের চাপে প্রবল উত্তেজনায় দেখতে দেখতে 4 সপ্তাহ কেটে গেল। একদিন অফিস থেকে ফেরার পথে ট্রামেতে হঠাৎ করে কিশোরীর সাথে দেখা হয়ে গেল। সে আমায় দেখে বলল, আরে বিভূতি যে, ফিরছো নাকি? হ্যাঁ কিশোরী, তা তুমি যাচ্ছ কই? কিশোরী বেশ রহস্য করে বলল, যাচ্ছি বলা ভুল হতে পারে, আমিও কাজকর্ম মিটিয়ে বাড়ির দিকে ফিরছি। কিন্তু তোমায় দেখে হঠাৎ করেই আমার একটা কথা মনে পড়ে গেল। আমায় দেখে কথা মনে পড়ে গেল মানে? এরপর কিশোরী আর কিচ্ছু বলল না, আমার দিকে তাকিয়ে মিচিমিচি হাসল শুধু। তার ওই রহস্যময় হাসি দেখে হঠাৎই আমার মাথায় টনক নড়ে উঠল। তারানাথের তো 3 সপ্তাহ বাদে মধুপুর গ্রাম থেকে ফেরার কথা, আর হরদাসবাবুর বাদবাকি খবরটা এখনো পর্যন্ত আমাদের জানা হয়নি। কিশোরী তার রহস্যময় হাসিটা একভাবে বজায় রেখে আমাকে বলল, যাবে নাকি এখন, আজকেই? মন্দ হয় না, কি বলো? মন্দের আর কি আছে, ঠাকুরমশাইয়ের কাছে গেলে যা গাঁজাখুরি গল্প শোনা যায়, তাতে তো শরীর মন সবই একেবারে চাঙ্গা হয়ে যায়। কি বলো বিভূতি? দেখো কিশোরী,
ভুলেও এই কথাটা তুমি ঠাকুরমশাইয়ের সামনে বলো না, নির্ঘাত মারা পড়বে কোন দিন। আমরা যে ট্রামে করে বাড়ির দিকে ফিরছিলাম সেই ট্রামটাই আমাদের মটলেনে নামিয়ে দিয়ে ঘর ঘর শব্দ করে নিজের গন্তব্যে চলে গেল। আমরা দুই হরিহর মিলে মটলেনের গলির মুখের সামনে তেলেভাজার দোকানের কাছে এসে দাঁড়ালাম। এক চাঙাড়ি তেলেভাজা কিনে গুটি গুটি পায়ে হাঁটা দিলাম তারানাথের বৈঠকখানার উদ্দেশ্যে। আবার সেই চিরপরিচিত গৃহস্থ পাড়া, তারানাথের সেই চেনা নেমপ্লেট, তারানাথ জ্যোতির্বিনোদ। যাই হোক, খানিক কড়া নাড়ার পর বুড়ো ভেতর থেকে কাশতে কাশতে এসে দরজাটা খুলে দিয়ে বলল, তোমরা আসবে আমি জানতামই, কিন্তু সময় হিসাবটা ঠিক মতো মেলাতে পারছিলাম না। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই, আসো ভেতরে আসো। বৈঠকখানার ভেতর সেই গমগমে পরিবেশ সেদিন যা দেখেছিলাম প্রায় একই রকম আছে, এক চুল পরিবর্তনও বোধহয় হয়নি। কিশোরী বলল, সময়ের হিসাব মেলাতে পারছিলেন না মানে? আহা, মানে তোমরা যে কখন আসবে সেই সময় হিসাবটা ঠিক মেলাতে পারছিলাম না। তার হয়তো একটা কারণও থাকতে পারে। প্রায় দুজনেই একসাথে বলে উঠলাম, কি কারণ ঠাকুরমশাই? শেষ মানে 1 মাস আগে তোমরা তো আমার এই বৈঠকখানায় বসে গেছো এবং হরদাস বাবুর বিপদের কথাটা কিছুটা হলেও শুনে গেছো, কিন্তু তার পরবর্তীকালে ওর সাথে যে কি ঘটেছিল সেটার সাক্ষী তো আমি হয়েছিলাম, এবং বলাই বাহুল্য সেই ঘটনার কথা তোমরা জানতে পারোনি। এবার তোমাদেরকে পুরোটা যতদিন না বলতে পারছিলাম ততদিন আমার মনও ভেতরে এমন একটা অদ্ভুত খুশখুশানি কাজ করছিল, তাই সময়ের হিসাব ঠিক মেলাতে পারছিলাম না। বুঝলাম তারানাথ তার আর এক নতুন অভিজ্ঞতার কাহিনী আমাদেরকে বলার জন্য বেশ উৎসুক হয়ে আছেন। কিশোরী তার পকেট থেকে একটা পাসিংশোর বাক্স বের করে তারানাথের হাতে ধরিয়ে দিল। তারানাথের এই প্রিয় দক্ষিণা সে গ্রহণ করে তক্তপোষে বেশ নড়ে চড়ে বসল। তারপর বলল, হরদাস বাবু আমার বৈঠকখানায় ছেড়ে যেদিন চলে গেলেন সেদিন রাত্রেই আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে পরের দিন সকালে বেরিয়ে পড়লাম মধুপুর গ্রামের উদ্দেশ্যে। জানি না কেন গোটা পথটা যাওয়ার সময় আমার মনের মধ্যে একটা অদ্ভুত বিষণ্ণতা কাজ করছিল। মনে মনে ভাবছিলাম যে গিয়ে যদি দেখি হরদাস বাবুর পরিবারে মর্মান্তিক বিপদ আগত তখন আমার পদক্ষেপ কি হবে। এই সমস্ত বিষয় চিন্তা ভাবনা করতে করতে শেষমেশ গিয়ে পৌঁছালাম মধুপুর নামে স্টেশনে। মধুপুর স্টেশনটা লাগোয়া চত্বর গ্রাম বলাই চলে, কিছুটা মফস্বল এলাকা, কিন্তু হরদাস বাবুর বাড়িটা যেই প্রান্তে সেইখানে পুরোপুরি গ্রাম অবস্থিত। গ্রামের পথে যেতে যেতে দু এক চালা পাকা বাড়ির দেখা মিলল। বুঝলাম এই গ্রামে অবস্থাপন্ন মানুষেরাও বসবাস করেন। মধুপুর গ্রামটা ছোট হওয়ার জন্যই বলতে গেলে প্রায় একে অপরকে সবাই চেনে, তাই হরদাস বাবুর বাড়িটা কোথায় সেটা খুঁজে পেতে বিশেষ বেগ পেতে হলো না। হরদাস বাবুর গৃহের বাইরে যখন দাঁড়িয়েছি তখন সূর্য প্রায় অস্তগামী। হরদাস বাবুর বাড়িটা বেশ পুরনোই, পুরনো মানে বনেদি বাড়ি যেমন হয় আর কি। আমাকে বাড়ির বাইরে পায়চারি করতে দেখে এক ভৃত্য স্থানীয় লোক এসে আমাকে বলল, মশাই আপনি কি তারানাথ তান্ত্রিক? লোকটির কথায় আমি উত্তর দিয়ে জানালাম, সামন্তবাবু আমাকে ডেকেছে। আসুন আসুন আসুন, ছোটকর্তা আপনার জন্যই অপেক্ষা করছে, আসুন। উঠান দালান ঘর পেরিয়ে সোজা গিয়ে উপস্থিত হলাম অন্দর মহলে। বাড়িটা চারপাশেই একটা থমথম ভাব বিরাজমান করছে। বলতে গেলে অমঙ্গল যেন ঘাড়ে চেপে বসেছে বাড়িটার চারপাশে। ভেতরে যেতেই সামন্তবাবু আমাকে উদ্দেশ্য করে বললেন, আসুন আসুন ঠাকুর মশাই,
আসুন, আপনার জন্যই সে সকাল থেকে অপেক্ষা করে বসে আছি। আপনার পদধূলি পেয়ে আমি ধন্য। এই এই হচ্ছে আমার স্ত্রী দামিনী। বলে সামন্তবাবু তার স্ত্রীর উদ্দেশ্যে এই বললেন। দামিনী, তুমি এনার পা ধোয়ার ব্যবস্থা করো। দামিনী দেবী চলে যেতেই সামন্তবাবু ফিসফিস করে আমাকে বললেন, ঠাকুরমশাই, কিছু কি বুঝতে পারছেন এই বাড়িতে পা রাখার পর? বললাম, আপনার গৃহে কোনো অপদেবীর ছায়া পড়েছে, আর আমার যতদূর ধারণা আপনার স্ত্রী দামিনী, তার কারণেই এ বাড়িতে এত অমঙ্গলের সৃষ্টি। আমার এই কথা শুনে হরদাস বাবু স্তম্ভিত। খানিকটা ইতস্তত করে তিনি বললেন, আমার স্ত্রীর কারণে? সে তো কোনো ক্ষতি চায়নি আমার পরিবারের। আপনার স্ত্রীর কারণে বললাম, তার কারণ হলো আপনার স্ত্রীর অতীত জীবন এমন কিছুই একটা ঘটেছে যার রেশ আপনাদের এই পরিবারকে বয়ে বেড়াতে হচ্ছে। এটাই বলেই আমার ধারণা। আমাকে একটিবার গোটা বাড়িটা ঘুরিয়ে দেখাতে পারবেন? অবশ্যই ঠাকুর মশাই, আসুন আসুন আমার সাথে। এ কথা বলে হরদাস বাবু তার এই ৮ মহল্লা বাড়িটা আমাকে ঘুরিয়ে দেখাতে লাগলেন। যেদিকেই যাচ্ছি সেদিকেই একটা অদ্ভুত কটু গন্ধ আমার নাকে এসে ধাক্কা মারছে। বেশ ভালোভাবেই বুঝতে পারছি এই পরিবারের সাথে অপ্রাকৃত কিছু ঘটতে চলেছে, মাত্র কয়েকদিনের তফাতে। আর সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। গোটা বাড়ির প্রদক্ষিণ করে আমি আর হরদাস বাবু গিয়ে উপস্থিত হলাম বৈঠকখানায়। সেখানে গিয়ে দেখি দামিনী দেবী আমার জন্য পা ধোয়ার জল এনেছেন একটি পাত্র করে। সত্যি বলতে কি জানো, মেয়েটি অথবা দামিনী দেবীর মন বড়ই নিষ্পাপ। এইটুকু বুঝতে পেরেছি, সে তার অজান্তেই কোনো ক্ষতি ডেকে এনেছে এই পরিবারের উপরে। এক্ষেত্রে তাকে কোনো দোষ দেওয়াই যায় না, এবং এই কথাটাই আমি হরিদাস বাবুকে পুঙ্খানুপুঙ্খ রূপে বলেছিলাম। তো যাই হোক, সেদিন রাত্রে খাওয়া দাওয়া শেষ করে আমার থাকার জন্য একটি অতিথিশালার বন্দোবস্ত করে দিলেন হরদাস বাবু। হরদাস বাবুদের বাড়ি যেহেতু গ্রামের অনেকটাই ভেতরের দিকে, ফলে এখানে বিজলি বাতির কোনো বলাই নেই। কিন্তু স্টেশন লাগোয়া কয়েকটা বাড়িতে দেখলাম বিদ্যুতের বন্দোবস্ত আছে, এবং আমার জন্য বরাদ্দ ওই অতিথিশালার ঘরটাতে যাওয়া স্থক। আমার কিছুতেই ঘুম আসতে চাইছিল না। সেটা বড়ই অস্বাভাবিক ঠেকলো আমার কাছে, কারণ আজ অনেকটা পথ আসার ফলে স্বাভাবিকভাবেই আমার শরীর ক্লান্ত ছিল, কিন্তু মনের মধ্যে প্রচণ্ড এক অস্বাভাবিকতা কাজও করছিল। মাঝে হরদাস বাবুর এক ভৃত্য এসে আমাকে একটি লণ্ঠন দিয়ে চলে গেলেন। লণ্ঠনের মৃদু আলোয় তক্তপোষে শুয়ে কড়ি বর্গার দিকে তাকিয়েছিলাম। প্রায় অনেকটা রাত এপাশ এপাশ করতে করতে কখন জানি না ঘুম চলে এসেছিল। কিন্তু হঠাৎই একটা অদ্ভুত শব্দে আমার ঘুমটা গেল ভেঙে। আমার ঘরের ঠিক পাশেই প্রকাণ্ড একটি নিম গাছ ছিল। সেখান থেকে কার যেন একটি চাপা গলার স্বর ভেসে আসছিল। কেউ যেন ত্রৎস ভঙ্গিতে অদ্ভুত মহিমায় কোনো অপ্রাকৃত মন্ত্র পাঠ করে চলেছে। গৃহস্থ পাড়ায় লাগোয়া ২-৩টে ঘর বাড়ি পেরিয়ে দূর থেকে এই রেডিওর আওয়াজ যেরকম কানে ভেসে আসে, কিছুটা স্পষ্ট আবার কিছুটা অস্পষ্ট, ঠিক তেমনভাবেই ওই চাপা স্বর ভেসে আসতে লাগলো আমার কানে। ধড়মড়িয়ে উঠে পড়লাম তক্তপোষ থেকে। গুটি গুটি পায়ে ঘরের দরজাটা খুলে বাইরের বারান্দায় এসে দাঁড়িয়ে রইলাম। অন্ধকারের মধ্যে সব কিছুই প্রায় আবছা দেখাচ্ছিল। মনে মনে নিজের দেহবন্ধন করে নিলাম, যাতে অযাচিত কোনো বিপদ আমার কোনো ক্ষতি না করতে পারে। অন্ধকারে চোখটা কিছুটা অভ্যস্ত হয়ে যাওয়ার ফলে দেখতে খুব একটা অসুবিধা হচ্ছিল না।
ঘরের পাশে নিম গাছটার দিকে তাকিয়ে থাকতে এক অদ্ভুত ভয় আমাকে গ্রাস করলো। কি দেখলাম জানো হে কিশোরী? রহস্যময় ভঙ্গিতে তারানাথ এই কথা বলে চুপ করল। বুঝলাম তারানাথ তার প্রিয় জিনিসটির সন্ধান করছে। কিশোরীর গায়ে একটু ঠেলা মারতেই সে তার মন্ত্রমুগ্ধতা ভেঙে তার পকেট থেকে একটি সিগারেট বের করে তারানাথের হাতে দিল। পরম তৃপ্তি সহকারে সেটিকে গ্রহণ করল তারানাথ। একটা লম্বা টান দিয়ে সিগারেটের ছাইটা পাশে থাকা নারকেলের মালায় ঝাড়তে ঝাড়তে তারানাথ বলল, দেখলাম প্রকাণ্ড ওই নিম গাছের পাশে একটা অদ্ভুত ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। অদ্ভুত বললাম এই কারণ তার শরীরটা মানুষের মতো হলেও মাথার আকৃতিটা খানিকটা শৃগালের মতন লাগলো। হয়তো আমার চোখের ভুল হবে। এই ভেবে আমার ভুল ধারণাটাকে পরিষ্কার করার জন্য দৃঢ় পায়ে এগিয়ে গেলাম নিম গাছটির দিকে। মনে মনে একটা বিপদের ঘণ্টা তারস্বরে বাজতে লাগলো। কিছুটা এগোতে না এগোতেই মনে মনে কে যেন আমাকে বলে উঠল, যাস নে তারানাথ, আর এগোস নে। কথাটা শোনা মাত্রই আমি না থমকে পড়লাম। দাঁড়িয়ে পড়লাম বলাই ভুল হবে। কেউ যেন আমাকে আটকে আটকে দিল, কোনো শুভ শক্তি। তোমরা তো জানোই কিশোরী, মধুসুন্দরী দেবীর কৃপায় কোনো বিপদের পূর্বাভাস আমি আগে থেকেই পেয়ে যাই। নিজের কৌতূহলকে সংবরণ করে আমি পুনরায় ফিরে এলাম আমার জন্য বরাদ্দ ওই ঘরটিতে। পরের দিন সকাল হতে হতেই হরদাস বাবু নিজে এসে আমাকে এক পেয়ালা চা দিয়ে গেলেন। চায়ের শৌখিনতা শুধু শহরতলিতেই নয়, বিভিন্ন গ্রামের আনাচে কানাচেও ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, তবে সম্ভ্রান্ত পরিবারের মধ্যেই। তো যাই হোক, গত রাতের ঘটনার কথা আমি হরদাস বাবুকে বললাম। তিনি আমার কথা শুনে বেশ আঁতকে উঠলেন। ঠাকুর মশাই, আমি কি তাহলে নিম গাছটা কাটার ব্যবস্থা করব? সহসায় বলে উঠলাম, না, একদম না। এই ভুল কাজ করতে কখনোই যেও না। তোমার বাস্তুতন্ত্রের মধ্যেই এই নিম গাছটা বড়ই গুরুত্বপূর্ণ। তবে এর মধ্যে অশুভের ছায়া পড়েছে, সেটাকে বরং বিতাড়িত করাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। তুমি বরং এক কাজ করো হরদাস, তোমার স্ত্রীকে আমার কাছে পাঠিয়ে দাও। তার সাথে আমার কিছু গোপন বিষয়ে কথা বলার আছে। অবশ্যই তুমি জানতে পারবে, কিন্তু এখন সঠিক সময় নয়। এক ফোঁটা কথা না বাড়িয়ে সামন্তবাবু তার স্ত্রীকে ডেকে পাঠালেন। দামিনী দেবী আসার পর সামন্তবাবু ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি বেশ দীর্ঘ কণ্ঠে ও শান্ত ভঙ্গিমায় দামিনী দেবীকে আশ্বাস দিলাম, তোমার মধ্যে যে প্রাণটি বেড়ে চলেছে তার আর কোনো ক্ষতি হবে না মা। তুমি কোনো কিছুতেই ভয় পেও না। আমি যা যা বলছি তার সঠিক সঠিক উত্তর দাও। বরং অনেক কিছুই জানার আছে, যা না জানলে হয়তো আমি তোমার কোনো সাহায্যই করতে পারবো না মা। ফলত এই সন্তানটিকেও তোমাকে হারাতে হবে, আর আমি সেটা কখনোই হতে দিতে পারি না। আচ্ছা, তোমার গ্রাম কোথায় মা? আমার গ্রামের নাম চড়ুইডাঙ্গা ঠাকুরমশাই। কথাটি বলেই মেয়েটির চোখে হঠাৎই কেমন একটা কান্না ঘিরে এলো। সে আবার বলল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমার সাথেই কেন এরকমটা হচ্ছে? আমি তো কোনো দোষ করিনি। আমি তো কেবল ওই ভণ্ড কাপালিক। যে কথা মুখ থেকে বেরিয়ে যায় সে কথাকে কখনোই ফেরানো যায় না। আমি মেয়েটিকে আশ্বস্ত করে বললাম, তোমার অতীত জীবনে কি ঘটেছে সেটা আমায় সমস্তটা খুলে বলো মা, তবেই আমি তোমার সাহায্য করতে পারবো। ওই ভণ্ড কাপালিক কে ছিল? আমার বিবাহের পূর্বে আমাদের গ্রামে একটি ঘটনা ঘটেছিল। একদিন দ্বীপ্রহরে
আমি আমার বাবা মশাইয়ের জন্য রান্না প্রস্তুত করছিলাম। এমন সময় একটা জটাধারী কাপালিক গোছের লোক আমাদের গৃহে এলেন। কাপালিকটির নাম কি? ওনার নাম বজ্রভূষণ। তারপর বলো মা। আমার বাবা এই ধরনের কাপালিক বা তান্ত্রিকদের দেখলে শ্রদ্ধায় আপ্লুত হয়ে ওঠেন। স্বভাবতই কাপালিকটিকে আসতে দেখে সবকিছু কাজকর্ম ছেড়ে দিয়ে বাবা ওনার খাতির যত্নে লেগে পড়লেন। আমিও রান্নার পরিমাপ বাড়িয়ে নিলাম সেই মুহূর্তে। রান্নাবান্না শেষে যখন আমি ওনাদের জন্য খাবার প্রস্তুত করে দিতে লাগলাম, তখন ওই কাপালিকটি একটি অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন। সেই দৃষ্টি স্বাভাবিক ছিল না ঠাকুরমশাই। সেই দৃষ্টির মধ্যে ছিল নারী দেহের প্রতি লোভ, লালসা। আমি কোনো রকমে খাবার বেড়ে ওনাদেরকে খেতে দিয়ে নিজের ঘরে চলে যাই। ওই দৃষ্টি আমি আজও ভুলতে পারবো না। আমি আবার প্রশ্ন করলাম, এরপর কি হয়েছিল? ওই কাপালিকটি চলে যাওয়ার সময় আমার বাবাকে বলে গেল, শোন, আমি তোর মেয়ের মধ্যে এক দৈবগুণ শক্তি দেখতে পেয়েছি। কিন্তু সেই দৈবগুণ শক্তি এখনো না সম্পূর্ণ হয়নি রে। তোর মেয়ের মধ্যে সাধন সঙ্গিনী হওয়ার এক প্রবল চিহ্ন আমি দেখেছি। আগামী 3 বছরের মধ্যেই সেই দৈবগুণ বৃদ্ধি পাবে। তখন আমি আবার আসবো ফিরে, তোর মেয়েকে সাথে নিয়ে যাব। তখন কিন্তু প্রস্তুত থাকিস। জয় শম্ভু, জয় শম্ভুর জয়। সেই সময় আমি বাড়ির দাওয়ায় বসেছিলাম। আমি সমস্ত কথা শুনলাম, কিন্তু আমার বাবার মধ্যে এক ফোঁটাও নরণচরণ দেখলাম না এই কথা শুনে। কাপালিকটি চলে যেতেই আমার বাবা আমার কাছে এসে বললেন, শোন মা, ওনার এই কথায় কান দিস নে। তোকে আমি এক ভালো জায়গায় বিয়ে দেব, দেখিস। এরপর ঠিক 1.5 বছরের মাথায় ওনার সাথে আমার বিয়ে হলো। বিয়ের পর যখন আমার প্রথম সন্তান আমার পেটে, তখন আমি আমার বাপের বাড়ি গিয়েছিলাম কয়েক মাস থাকার জন্য, এবং ওখানে আমি আমার প্রথম সন্তান প্রসব করি। ছেলে হয়েছিল। ফুটফুটে সুন্দর সেই ছেলেটি বাড়ির সবার মন জয় করে নিয়েছিল। এ কথা বলে দামিনী দেবী চুপ করলেন। বেশ উদ্গ্রীব হয়ে জিজ্ঞাসা করলাম, তারপর তারপর কি আর কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল? দামিনী দেবী একটু ভেবে নিলেন, তারপর বলতে লাগলেন, জানি না এই ঘটনাটা কতটা গুরুত্বপূর্ণ, তবে মনে হয় আপনাকে বলা প্রয়োজন। বলো মা, নির্দ্বিধায় সবটা খুলে বলো। এরপর আমার প্রথম সন্তানটি যখন 5 মাসের মাথায়, তখন নির্জন দুপুরবেলা আমি আমার বাড়ির উঠোনে বসে খোকাকে দুধ খাওয়াচ্ছিলাম। আমার বাড়ির ঠিক পাশ দিয়ে 3টে পথ চলে গিয়েছে, অর্থাৎ 3 পথের মোড়ের ধারেই আমাদের বাড়িটা, এবং সেখানে বসে আমি আমার খোকাকে দুধ খাওয়াচ্ছিলাম। এমন সময় এক বৃদ্ধ গোছের লোক ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আর কেমন অদ্ভুতভাবে আমার খোকার দিকে তাকিয়েছিলেন। প্রায় অনেকক্ষণ ধরে ওনার ওই দৃষ্টি নিবদ্ধ ছিল আমার খোকার উপর। এরপর উনি চলে গেলেন। এই বিষয়টি বিশেষ গুরুত্ব দিইনি আমি। এই ঘটনাটার ঠিক 5 মাস পরে আবার একই জিনিসের পুনরাবৃত্তি ঘটল। খোকা তখন আমার 10 মাসের, কিন্তু এবারে কোনো বৃদ্ধ লোক নয়, তার বদলে একটি বাচ্চা মেয়ে ওই একই রকমভাবে দুধ খাওয়ানো অবস্থায় আমার খোকাকে দেখতে দেখতে চলে গেল। কিন্তু সেই দিন সন্ধ্যার পর থেকে খোকার গায়ে ধূপ, জ্বর, ডাক্তার বুদ্ধি এনেও কোনো লাভ হলো না ঠাকুরমশাই। ভোর রাত্রের দিকে আমার প্রথম সন্তান মারা গেল। কেউ কিচ্ছুটি করতে পারলো না, কেউ কিচ্ছুটি করতে পারলো না ঠাকুরমশাই। কথাটি বলতে বলতে কান্নায় ফেটে পড়লেন দামিনী দেবী। তারপর আমি বললাম,
এই একই ঘটনার পুনরাবৃত্তি আবার ঘটেছিল পরে, কি তাই তো? হ্যাঁ ঠাকুরমশাই, ঠিক একইভাবেই আমার পরবর্তী 2 সন্তানও মারা গেল, ঠিক ওই 10 মাসের মাথায়। আর প্রত্যেকবারই কেউ না কেউ আমার খোকাকে দেখেছে ওই অদ্ভুত দৃষ্টিতে। আমি দৃঢ় কণ্ঠে বলে উঠলাম, গর্ভনষ্টা। দামিনী দেবী প্রশ্ন করলেন, অর্থাৎ? অর্থাৎ গর্ভনষ্টা হলেন এক অপদেবী। কেউ এনাকে না জাগালে তিনি জাগেন না। এই অপদেবীর মূল উদ্দেশ্য বাচ্চা শিশুদের প্রাণ শক্তি কেড়ে নেওয়া। বড়ই ভয়ানক এই অপদেবী। আমার সাথেই কেন এমন হয় ঠাকুরমশাই? আমি তো কারো কোনো দোষ করিনি। দোষ তুমি করনি মা, কিন্তু ভাগ্যের পরিহাসে সে তোমার সাথে দোষ করছে। দামিনী দেবী প্রশ্ন করলেন, কে ঠাকুরমশাই, কে? তোমার ভাগ্য। তোমার কপালে সত্যিই দৈবগুণ আছে, কিন্তু সেইটা এখন অস্পষ্ট। তোমার বিবাহ হয়ে যাওয়ার দরুন ওই দৈবগুণ ধীরে ধীরে কমে আসছে। ওই কাপালিক তোমার বাবার উদ্দেশ্যে সঠিক কথাই বলে গিয়েছিল, কিন্তু তোমার ভাগ্য তোমাকে সংসার জীবনে এনে ফেলেছে মা। এতে তোমার কোনো দোষ নেই, বিন্দুমাত্রই দোষ নেই তোমার। চিন্তাও নেই, তোমার এই 4র্থ সন্তানের গায়ে কোনো রকমের আঁচ আসতে দেব না আমি। কথা দিলাম মা, তুমি ভয় পেও না, বরং নিজের খেয়াল রাখো। এ কথা বলেই আমি ঘর ছেড়ে বেরিয়ে এলাম। উদ্দেশ্য হরদাস বাবুকে সমস্তটা জানাবো বলেই ঠিক করেছিলাম। জানি না তার প্রতিক্রিয়া কি হবে। হরদাস বাবুর বৈঠকখানায় যেতেই দেখলাম তিনি চিন্তিত মুখে গড়গড়ায় টান দিচ্ছেন। আমি ওনার পাশে গিয়ে বসলাম। দামিনী দেবী আমাকে যা যা বলল তার সমস্তটা গুছিয়ে বললাম হরদাস বাবুকে। সমস্তটা শোনার পর তিনি বললেন, আমারই ভুল ঠাকুর মশাই, আমারই ভুল। আমি যদি ওই মেয়েকে বিয়ে না করতাম তাহলে হয়তো আমার সংসার আর আমার পরিবারের এই বিপদের আজ লাগতো না। এতে আপনার কোনো ভুল নেই সামন্ত বাবু। ভাগ্যের উপর কি কেউ কলকাঠি নাড়তে পারে? পারে না। তাতে শুধু অধিকার একমাত্র ঈশ্বরেরই আছে। ঈশ্বর আপনাদেরকে একসাথে করেছেন, তার তো নিশ্চয়ই কোনো কারণ আছে। তবে আমি কথা দিচ্ছি, এরপর আর কোনো বিপদ আসতে দেব না আমি। একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন আপনারা করতে পারবেন, এবং আপনার স্ত্রী আর আগত সন্তান তারা সবাই খুশি খুশি থাকবেন। সামন্ত বাবুকে আশ্বস্ত করে আমি বেরিয়ে এলাম বাড়ি ছেড়ে। উদ্দেশ্য গ্রামের শ্মশানে একবার যাওয়াটা দরকার। মধুপুর গ্রামের দক্ষিণে প্রশস্ত এক শ্মশান। সেখানে গিয়ে যখন উপস্থিত হলাম, মনে প্রাণে বড়ই আরাম লাগলো। যুবক বয়সে কতই না এখানে এসেছি, কতই না এখানে ঘুরে বেরিয়েছি বা রাত কাটিয়েছি। বহুদিন পর সেই অনুভূতিকে আবার ফিরে পেলাম বৃদ্ধ বয়সে এসে। সে এক আলাদাই অনুভূতি। তোমরা কি আর বুঝবে কিশোরী বিভূতি? তো যাই হোক, শ্মশানের ঈশান কোণে একটি প্রকাণ্ড ঝিল, সেই ঝিলের পাশে একটি বটগাছ অবস্থিত। সেখানে শান্ত মনে গিয়ে বসলাম। আমার দৃঢ় বিশ্বাস গর্ভনষ্টা অপদেবীকে জাগিয়ে দিয়েছে ওই বজ্রভূষণ কাপালি। এর নিস্তার আমাকে করতেই হবে। চোখ বন্ধ করে মধুসুন্দরী দেবীর নাম নিয়ে ধ্যানে বসলাম। ধ্যান সম্পন্ন হতেই আমি আমার পরবর্তী পদক্ষেপ খুঁজে পেলাম। হঠাৎ কিশোরী প্রশ্ন করল, কি পদক্ষেপ ঠাকুরমশাই? তারানাথ গম্ভীর গলায় বলল, বজ্রভূষণ যে অপদেবীকে জাগিয়েছে, মানে গর্ভনষ্টা দেবীকে শান্ত করতে হবে। আর তার জন্য আমাকে এক যজ্ঞে বসতে হবে। আর সেই যজ্ঞ সর্বশ্রেষ্ঠ প্রয়োজনীয় সামগ্রী লাগবে। কোনো কুমারীর শরীরে 2 ফোঁটা রক্ত যজ্ঞের জন্য যে সমস্ত সামগ্রী লাগে
তার প্রয়োজনও ছিল। সেই সমস্ত সরঞ্জাম নিয়ে আমি ফিরলাম হরদাসবাবুর বাড়িতে। ফিরে হরদাসবাবুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনাদের এই গ্রামে আপনার চেনা জানা এমন কোনো বাচ্চা মেয়ে আছে যে আমাকে সাহায্য করতে পারবে? বাচ্চা মেয়ে? হ্যাঁ, আমাদের বাড়ি পেরিয়ে দু একটা বাড়ি পরে কমলি বলে একটা বাচ্চা মেয়ে থাকে। বললাম, আচ্ছা, আমাকে একটি বার তার কাছে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, কেন পারবো না ঠাকুর মশাই, নিশ্চয়ই পারবো। আর কথা না বাড়িয়ে কমলির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কমলির বাড়ি পৌঁছে যাওয়ার পর ওর বাবা মাকে পুরো ঘটনাটা বর্ণনা করলাম। সমস্যাটা শোনার পর ওনারাও কোনো দ্বিধাবোধ করলেন না। কমলির বাবা বলল, আমার মেয়ের যদি 2 ফোঁটা রক্ত সামন্তবাবুর পরিবারকে বাঁচাতে পারে তাতে আমি ধন্য হব। আপনারা আপনারা বসুন একটু। এ কথা বলে কমলির বাবা ঘরের ভেতরে ঢুকে গেল। আমি আর হরদাস বাবু দুজনেই দাওয়ায় বসেছিলাম। খানিকক্ষণ বাদে একটি ছোট্ট মাটির ভাঁড় করে অল্প একটু রক্ত নিয়ে এলেন কমলির বাবা। জানি না কিভাবে তিনি সংগ্রহ করলেন সেটি। ওনারই বলিদানে আমি সত্যি খুবই কৃতজ্ঞতা বোধ করলাম। হরদাস বাবুকে দেখলাম তিনি কমলির বাবার প্রায় পায়ে পড়ে গেলেন আর বললেন, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে বাঁচালেন। আপনার এই সাহায্যের জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমি। কথা শেষ হতেই আবার ফিরে এলাম সামন্তবাবুর বাড়ি। সেদিন রাত্রিটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রায় মধ্যরাতের দিকে শুরু হলো যজ্ঞ। দাউ দাউ করে জ্বলে উঠল ধুনি। ধুনির পবিত্র আগুনে আমি একে একে আহুতি দিলাম। কিছুক্ষণ পরেই টের পেলাম আমার চারপাশে কোনো অদ্ভুত এক শক্তি ঘোরাফেরা করতে লাগলো। তার কোনো আকার নেই, কিন্তু স্পষ্ট টের পেলাম সেই অশুভ শক্তির চারপাশে ঘুরে বেড়াচ্ছে সে। কিছুক্ষণ পরেই আমি গম্ভীর গলায় বলে উঠলাম, হে অপদেবী গর্ভনষ্টা, তুমি শান্ত হও। তোমার জন্য বলিদান হিসাবে নিয়ে এসেছি আমি এক কুমারীর রক্ত। তোমার নামে এই যজ্ঞের পবিত্র আগুনে ওই রক্ত আমি আহুতি দেব। এ কথা বলতে বলতেই আমি মনে মনে এক মন্ত্র পাঠ করলাম। ওম কালিকায় স্বাহা, গর্ভনষ্টমৃত্যম স্বাহা, গর্ভনষ্টমৃত্যম খণ্ড বিমুখমম স্বাহা, ওম স্বাহা স্ত্রীতৃত্তম স্বাহা, মৃত্যুযোগিনী নমো নমঃ, ওম কালিকায় স্বাহা, স্ত্রামৃত্যম নমো নমঃ, ওম স্বাহা, ওম স্বাহা। মন্ত্রপাঠ করতে করতে দেখলাম সে অদ্ভুত অপশক্তি এক বাচ্চা মেয়ের আকার গ্রহণ করল। তারপর ধীরে ধীরে ওই পবিত্র আগুনের দিকে অগ্রসর হতে লাগলো। কিছুক্ষণ বাদেই পবিত্র আগুনে নিজেকে বলিদান দিল সেই অপশক্তি গর্ভনষ্টা। পরিস্থিতি খানিকটা শান্ত হতেই আমি হরদাস বাবুর উদ্দেশ্যে হাঁক পারলাম। খানিকক্ষণ বাদে তিনি এসে উপস্থিত হলেন আমার ঠিক পাশে আর বললেন, সমস্ত বিপদ কেটে গেছে ঠাকুর মশাই? হ্যাঁ, আর কোনো বিপদ নেই। তবে তোমাকে একটা কথা বলি, ওই বজ্রভূষণ কাপালিক তার মনস্কামনা পূর্ণ না করতে পেরে তোমার স্ত্রী দামিনীর উপর তার অবিচার ক্রিয়া প্রয়োগ করে আর অপশক্তি গর্ভনষ্টাকে জাগিয়ে তোলে। আর তারপর থেকেই তোমাদের পরিবারে একের পর এক বিপদ আসতে থাকে। আর কোনো চিন্তা নেই। তবে এখন আমি ওই অপদেবীকে শান্ত করে দিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস আর কোনো বিপদ আপনাদের পরিবারকে ছুঁতে পারবে না। এ কথা বলে সেদিন রাত্রিটা কোনো রকম কাটালাম। পরের দিন সকাল হতে না হতেই বেরিয়ে পড়লাম নিজের গৃহের উদ্দেশ্যে। চলে এলাম মটলেনের এই পরিত্যক্ত বাড়িতে। তারপর আর কি, ছিল পরিচিত কলকাতা শহর, আমার এই বৈঠকখানা আর তোমরা, এই সমস্ত নিয়ে আবার নিজের জগতে ফিরে আসলাম। তারানাথের কথা শেষ হতেই আমাদের আড়মোড়া ভাঙল।
এতক্ষণ যেন কোনো এক ঘোরের মধ্যে ছিলাম। ঘোর কাটতেই আমরা দুজনে তারানাথের বৈঠকখানাকে বিদায় জানিয়ে বেরিয়ে এলাম কলকাতার রাস্তায়। হঠাৎ সন্ধেতে আজ আপনি শুনছিলে তারানাথ তান্ত্রিক ও গর্ভগন্ধায় নষ্ট নীড়। তারানাথ তান্ত্রিক কিশোরী ও কাপালিকের চরিত্রে রৌনিক, হরদাস সামন্তের চরিত্রে প্রভাকর, দামিনীর ভূমিকায় অধ্যায়, গল্প পাঠে গল্পের সূত্রধর ও গল্পটির কলমে আমি সৌরভ, শব্দগ্রহণ ও ধ্বনি পরিকল্পনায় আবির, পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। শেষ হলো আজকের নিবেদন। সঙ্গে থাকুন, আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছে হঠাৎ সন্ধে। ও এক সেকেন্ড, আরও একটা কথা আরেকবার জানাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার। কিশোরী চলে আসো। হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন।